নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো একটু ইস্টবেঙ্গলকে নিয়ে। বছরের শুরুতেই কিন্তু ইস্টবেঙ্গলের সামনে বড় চ্যালেঞ্জ মুম্বাই সিটি এফসি। সেই ম্যাচের আগে কিন্তু ইস্টবেঙ্গল শিবিরে বেশ কিছু খারাপ সংবাদ বেরিয়ে আসছে, সেগুলো শেয়ার করব। অস্কার ব্রুজনের সত্যি কি কিছু করার রয়েছে সেই সব নিয়ে কথা বলার সাথে সাথে ট্রান্সফার নিউজ নিয়েও কিন্তু কথা বলার রয়েছে এই ভিডিওতে। তার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নাও। অনেকেই ভিডিও দেখছো, হয়তো সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছ, একটু সাবস্ক্রাইব করে সাপোর্ট করো। তো প্রথমেই যদি আমরা একটুখানি ইস্টবেঙ্গল দলকে নিয়ে কথা বলি, তো বছরের শুরুর দিকেই কিন্তু ইস্টবেঙ্গলের ম্যাচ মুম্বাই সিটি এফসির সঙ্গে ঘরের মাঠে ইস্টবেঙ্গল খেলবে। তার আগে কিন্তু বেশ কিছু সমস্যা তৈরি হয়েছে ইস্টবেঙ্গল দলের মধ্যে। সমস্যার একটাই জায়গা, সেটা হচ্ছে ইনজুরি কিন্তু দলটাকে এক প্রকার শান্তিতে থাকতে দিচ্ছে না। এর আগে আমরা দেখছি বিদেশি প্লেয়ার ছিটকে যাচ্ছে, তারপর স্বদেশি প্লেয়ার, একাধিক প্লেয়ারের কাট সমস্যা, ইনজুরি সমস্যা, একাধিক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে। তার উপর কিন্তু আরও সমস্যা বাড়লো বেশ কিছু প্লেয়ারকে নিয়ে। প্রথম যে প্লেয়ারের কথা বলবো সেটা হচ্ছে সৌভিক চক্রবর্তী। দুদিন অনুশীলন ইস্টবেঙ্গল শুরু করেছে। হয়তো প্রথম দিন আমরা ভেবেছিলাম তাকে বিশ্রাম দেওয়া হয়েছে, পরপর ম্যাচ খেলে যাচ্ছে বলে, কিন্তু না, কালকে ওই একই ব্যাপার। অনুশীলনে কিন্তু সৌভিক চক্রবর্তী অনুশীলন করতে পারছে না। কারণ কি সমস্যা হয়েছে? যেরকমটা আপডেট রয়েছে যে সৌভিক চক্রবর্তীর নাকি গোড়ালিতে ইনজুরি রয়েছে। মুম্বাই ম্যাচে সে কার্যত অনিশ্চিত। সে যদি না থাকে ভাই, চাপ বাড়বে। এমনিতেই ইস্টবেঙ্গলের কাছে মাঝমাঠের প্লেয়ারের খুব অভাব। মাদিতালাল সাউল ছিটকে যাওয়ার পর কিন্তু মাঝমাঠে সেরকম প্লেয়ার নেই, শুধুমাত্র খেলে দিতে হচ্ছে অন্যান্য প্লেয়ারদের, সেইটাই হচ্ছে ব্যাপার। তো সেই জায়গায় সৌভিক চক্রবর্তীকে যদি কোনোভাবে মুম্বাই ম্যাচে না পাওয়া যায়, বিরাট বড় চাপে কিন্তু অস্কার পড়বে। আর সত্যি অস্কারের জন্য খারাপ লাগছে। একটা কোচ এসে, নিজের তো দল নয়, নিজের পছন্দের কোনো প্লেয়ার নেই, যেরকম তাকে দল দেওয়া হয়েছে সেই দল নিয়ে ভালো কাজ করার চেষ্টা করছে। ট্রান্সফার উইন্ডো ওপেন হলেও কোনো রকম প্লেয়ার আসা যাওয়া কিছুই হচ্ছে না, ওই যা হচ্ছে একই রকম চলছে। তাতেও অস্কারের মুখে কখনোই দলকে নিয়ে বা ম্যানেজমেন্টকে নিয়ে খারাপ কথা নয়, যারা আছে তাদের নিয়েই লড়ে যাবো, এরকম একটা মানসিকতা। এটা তো ঠিকই রয়েছে, কিন্তু তাও প্লেয়ার যদি না থাকে সবসময় কি ওই হয়ে যাবে করে তো হয় না, প্লেয়ার দরকার। তো সেই জায়গায় সৌভিক চক্রবর্তী ছিটকে যাওয়াটা কিন্তু মুম্বাই ম্যাচে এখনও বলা যাচ্ছে না। আজকে অনুশীলনের পর বলা যাবে যে সে আদৌ মুম্বাই ম্যাচ খেলতে পারবে নাকি মুম্বাই ম্যাচে তাকে ছাড়াই খেলতে হবে অস্কারকে, সেই দিকে আমাদের নজর থাকবে। তার সাথে সাথে আরও একজন অন্যতম গুরুত্বপূর্ণ প্লেয়ার আনোয়ার আলী, তাকে নিয়েও কিন্তু চিন্তার কারণ তৈরি হয়েছে। আনোয়ার আলীও কিন্তু দুদিন অনুশীলন করেনি। কেন অনুশীলন করেনি আনোয়ার আলীকে নিয়ে সকলের মনে প্রশ্ন। যেরকমটা শোনা যাচ্ছে তার কিন্তু কোমরে একটু সমস্যা হচ্ছে, নাকি যন্ত্রণা হচ্ছে, কি হচ্ছে সেটা আমি এখনই খুলে বলছি না। যদি দেখি যে আজকে ঠিক হয়ে গেছে বা আজকে অনেকটা সুস্থ রয়েছে তাহলে ঠিক আছে, তা না হলে ভাই চিন্তার কারণ রয়েছে। এটুকু হিন্টস দিয়ে রাখছি। শ্রেয়াস আইয়ারের যেটা পিঠে ব্যথার সমস্যা, ঠিক সেই রকম হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, না হলেই ভালো, এটুকু বলে রাখছি, এর বেশি কিছু বলছি না। তো এটা নিয়ে মোটামুটি তাকে নিয়েও একটা চিন্তার কারণ রয়েছে। তবুও আনোয়ার জানাচ্ছে যে আমি খেলতে পারবো। এবার ভাই ইনজুরি নিয়ে ওই রকম ইনজুরি নিয়ে খেললে সমস্যা বাড়বে। এর আগেও আমরা অনেক প্লেয়ারের দেখেছি ওই ইনজুরি নিয়ে খেললে সেই ইনজুরি আরও অনেক দিনের জন্য ছিটকে যায় প্লেয়াররা। তো জানি না কি হবে, দ্রুত সুস্থ হোক দুজন প্লেয়ার, তা না হলে কিন্তু সমস্যা বাড়বে। তার সাথে সাথে লালচং নুঙ্গা যে ছন্দে ফিরে এসেছিল 2024-এর শেষের দিকটা, কিন্তু লাল বেশ ইমপ্রেসিভ পারফরমেন্স করেছিল। আশা করেছিলাম 25 সালটাও লালের জন্য খুব ভালো যাবে, কিন্তু লালেরও ওই একই ব্যাপার। তারও নাকি কোথাও ইনজুরি হয়েছে, হাঁটুতে নাকি তাকে মোটা ব্যান্ডেজ পরে প্র্যাকটিসে আসতে হয়েছে, খুব একটা প্র্যাকটিস করতে পারছে না, রিহ্যাব করছে। তারও কিন্তু বেশ কিছুটা অস্বস্তি রয়েছে খেলা নিয়ে। তো এই তিনজন যদি গুরুত্বপূর্ণ প্লেয়ার মুম্বাই ম্যাচে না থাকে, ভাই কিছু করার নেই। আর আমি অস্কারকে কোনো জায়গা থেকে দোষারোপ করতে পারবো না, যদি না ঠিকঠাকভাবে ম্যানেজমেন্ট কাজ করে, যদি না বিকল্প কিছু ভাবনা ভাবে, যদি না বেঞ্চ শক্তিশালী করে, কিছু করার নেই। আর কি বলবো, কিছু বলার থাকে না। তো এই তিনজন প্লেয়ারকে নিয়ে কিন্তু রীতিমতন চিন্তার কারণ তৈরি হয়েছে। জানি না এখান থেকে কিভাবে বেরিয়ে আসবে, কি পরিকল্পনায় বেরিয়ে আসবে। আমরা তো পরিকল্পনা নিয়ে মুম্বাই ম্যাচের আলোচনা করেছি, যারা সেই ভিডিওটা দেখোনি এন্ড স্ক্রিনে দিয়ে দেবো, দেখো। তো এবার যদি এই প্লেয়াররা বাদ চলে যায়, ভাই পরিকল্পনা আরও পরিবর্তন করতে হবে, সেই নিয়েও কিন্তু আলোচনা আজকে অবশ্যই করা হবে।
এরপর আরও একজন প্লেয়ারকে নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে জো জোহালিয়ানা। তো জো সেই লাস্ট ডার্বি ম্যাচ খেলেছিল, সেখানে জেসন কামিংসের করা ফাউল, সেখান থেকে ভাই দীর্ঘ দিনের জন্য ছিটকে গিয়েছিল, যেরকমটা জানিয়েছিলাম তোমাদের। তার জানুয়ারি মাসেই হয়তো ফিরবে, ডিসেম্বরের শেষ থেকে রিহ্যাব করবে, সেইভাবে রিহ্যাব শুরু করেছে, বল পায়ে অনুশীলনও শুরু করেছে। এটা তবু একটা স্বস্তির খবর যে একজন প্লেয়ার ইনজুরি সমস্যা কাটিয়ে ফিরছে। কালকেও কিন্তু মোটামুটি ভালো প্র্যাকটিস করেছে জো জোহালিয়ানা। জোয়ের কাছ থেকে আমরা ডিফেন্সিভ অতটা ভালো পারফরমেন্স না দেখতে পেলেও মাঝমাঠ বা আক্রমণে কিন্তু জো বেশ কিছুটা ইমপ্রেসিভ পারফরমেন্স করে। জো যদি ফিরে আসে সেটা কিন্তু খুব ভালো হবে অস্কারের জন্য। তবুও ওই এখনও পর্যন্ত তার কতটা ম্যাচ ফিট হয়েছে সেটা এখনই বলা যাচ্ছে না, কারণ এখনও তো সেইভাবে তাকে দেখা যায়নি। হয়তো অল্প কিছু গেম টাইম তাকে দেওয়া হতে পারে, তো সেই দিকে আমাদের অবশ্যই নজর থাকবে। এরপর যদি আমরা একটুখানি একজন প্লেয়ারকে নিয়ে কথা বলি, সেই সামার ট্রান্সফার উইন্ডো থেকেই এই প্লেয়ার যে দল পরিবর্তন করতে চলেছে তার একটা বিশেষ আপডেট বেরিয়ে এসেছিল, তোমাদের আগেই শেয়ার করেছিলাম। 24 বছর বয়সী ভারতীয় রাইট উইঙ্গার এ প্লেয়ার রাহুল কেপি, কেরালা ব্লাস্টার্সের সঙ্গে 25 সাল পর্যন্ত কন্ট্রাক্ট রয়েছে। এবার এই রাহুল কেপিকে নেবার ব্যাপারে এর আগে ইস্টবেঙ্গল অনেক চেষ্টা করেছিল, কিন্তু শেষ পর্যন্ত হয়নি। কেন হয়নি আমরা জানি না কেউ। অনেক প্লেয়ারকেই ইস্টবেঙ্গল আনার চেষ্টা করে, কিন্তু অনেক ডিলই ইস্টবেঙ্গল ডান করতে পারে না, সেটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু রাহুল কেপি কেরালা ব্লাস্টার্স এই সিজনেই নাকি ছাড়তে চলেছে, এরকমটাই আপডেট রয়েছে। সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু একটা লং টার্ম কন্ট্রাক্টে ওড়িশা এফসি জার্সি পড়তে চলেছে এই উইন্টার ট্রান্সফার উইন্ডোতেই রাহুল কেপি। কথাবার্তা অনেক দূর এগিয়ে গেছে। এবং হ্যাঁ, কেরালা ব্লাস্টার্স কিন্তু ট্রান্সফার ফি নিয়ে ছাড়ছে, একদমই ওই মিউচুয়ালি কন্ট্রাক্ট টার্মিনেট করে বা লোন দিলে কিছু নয়, ভালো রকম মানে টাকা নিয়েই কিন্তু রাহুল কেপিকে ছাড়ছে। আর কেরালা এরকম করেই থাকে, প্লেয়ারদের তৈরি করে তারপর ভালো টাকা নিয়ে তারা সেল করে দেয়। এর আগে অনেক প্লেয়ারকে দেখেছি, লাস্ট ইয়ারেও মানে এই ইয়ারেই বলতে গেলে 24-25 সিজনেই আমরা দেখলাম যে জিকসান সিনকেও বিরাট একটা আর্থিক টাকা দিয়ে নিল। এবার দেখা যাক, ওড়িশা এক প্রকার কথাবার্তা ঠিকঠাক করে ফেলেছে। অন্য কোনো ক্লাব যদি এই প্লেয়ারকে নেবার ব্যাপারে তার দাম বাড়িয়ে দেয়, যেরকমভাবে দাম বাড়ানোর খেলা চলে, সেটা হলেও অনেকটা কেরালা ব্লাস্টার্স ট্রান্সফার ফি পেয়ে যাবে। তো দেখা যাক, সেই দিকেও আমাদের নজর থাকবে এবং এলে ওড়িশার জন্য একটা ভালো সাইনিং হবে রাহুল কেপি। তো ব্যাস, এই ভিডিওতে এই কয়েকটাই ছোট্ট আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে সকলে একটু লাইক শেয়ার করে দিও। চ্যানেলে প্রথমবারের জন্য এলে চ্যানেল সাবস্ক্রাইব করে নিও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।